এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দিলশাদ আপুর কাছে কোনো ফেয়ার টেয়ার নেই ভাই, সে যেটাই বলবে সেটাই রাইট, তাই না আপু? দিলশাদ এবারও কিছু বলল না, তবে মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলো। মনে মনে বলল, তোদের ভাগ্য ভালো রে আজ, বল যা খুশি বল। উসমান হেসে ফেলল, হেসে একটু এগিয়ে বলল, আরেকবার রিপিট করো তো মিস দিলশাদ। দিলশাদ করলো, একবার না, এই সাইডে ওই সাইডে করে 2-3 বার করে বলল, হয়েছে নাকি আরও লাগবে? উসমান উত্তর দিল না, সে হাসল, প্রাণ খোলা হাসি। তখনই উমর আসলো। শুধু সে আসেনি, সে দীপাকেও ধরে আস্তে আস্তে নিয়ে এসেছে। সবাই এই ঘরে, সে একা ওই ঘরে কি করবে? দিলশাদ উসমান সাইড হয়ে তাদের বসার জায়গা করে দিল। উমর বসেই বলল, আমি কি আমার 2 ছেলেকে কোলে নিতে পারি? অবশ্যই পারেন দুলা ভাই। বলে দিলশাদ তার কোলে দিল। উসমানও এগিয়ে এসে দিল। উমর তার 2 ছেলেকে 2 হাতে আঁকড়ে ধরে কপালে চুমু খেলো। দিলশাদ গোল গোল চোখ করে বলল, যাক, থালার মতো 2 হাত কাজে আসলো তাহলে। এজন্যই বলে এই দুনিয়ায় কারণ ছাড়া কিছুই হয় না। যে আল্লাহ আপনাদের হাতের মতো বানালো কেন? একসাথে টুইন বেবি হবেই বলেই তো, না হলে বলুন কি করে একসাথে দুটোকে কোলে নিতেন? উমর হাসলো, সাথে সবাই। এই আধা পাগল মেয়ের কথায় কেউ আর কিছু মনেই করে না। উমর তো আরও না। তাছাড়া সে এখন ব্যস্ত, তার অংশকে দেখতে ব্যস্ত। তার চোখ মুখ খুশিতে জলজল করছে। বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতি কি পৃথিবীতে আর কোথাও আছে? এদের কি নামে ডাকবো ভাই? উমর ইউসুফের দিকে তাকালো, তাকিয়ে বলল, তোর পরিচয়রা তুই বল। ইউসুফ দীপার দিকে তাকালো, সে তার পাশেই বসা। দীপা হেসে ইউসুফের চুল এলোমেলো করে দিল, দিয়ে বলল, তোমার যা খুশি রাখো, তুমি যেটা রাখবে সেটাই হবে তাদের একমাত্র নাম। ইউসুফ খুশি হয়ে গেল। তারপর একটু ভেবে বলল, আহান, আহাদ। উমর দীপা একসাথে বলল, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পরে দিলশাদ বই নিয়ে বসলো। সে এখন আব্বু রুমে, বাকি সবাই ওই রুমে। সবাই বলতে ইউসুফ সহ তাদের বাড়ির সবাই। উমর উসমান বিকেলেই চলে গেছে। আম্মু আব্বু অবশ্য খুব চেষ্টা করেছে রাখার, তবে উমর ভাইয়া বাবার হাত ধরে বিনয়ীভাবে বলেছে, আজ না, আজকে কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, ওখানে কাজও আছে। দীপা যেতেও এখানে আসা হবেই, আজ থাক। এরপরে আর বলার কিছু থাকে না, তারা চলে গেলেন। ইউসুফকেও যেতে বললেন। এই ছেলে আমাদের কাছে কি পেয়েছে কে জানে, সে যাবেই না। পরে দীপা বইটই সব পাঠিয়ে দিতে বলেছে। এই ছেলে এবার নিউটেনে, সামনে এসএসসি দেবে, এর কোনো তাল আছে? দিলশাদ পড়ায় মনোযোগ দিল। তখনই আম্মু দৌড়ে এলো। এই দিলশাদ, রায়হান নাকি হসপিটালে, কে নাকি মেরে আধমরা করে দিয়েছে। বড় আপার তো ফোন দিয়ে কেঁদে কেটে অস্থির। কি করি বলতো? দিলশাদ অবাক হয়ে উঠে দাঁড়ালো। রায়হান খুবই সাদাসিধে ছেলে, তার সাথেই তো বড় হলো, একসাথে ছোটবেলা থেকে চলাফেরা ওঠা বসা, তাকে আবার কে মারলো? দিলশাদকে দেখে রায়হান মুখ ঘুরিয়ে নিল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। দিলশাদ অবাক হলো, হচ্ছে কি? রায়হান তার শুধু কাজের না, বন্ধু, বেশ ভালো বন্ধু। সেই ছোট্টবেলা থেকে তারা একসাথে বড় হওয়া, একসাথে স্কুলে যাওয়া, সব কিছু শেয়ার করা, সব। আত্মীয় স্বজনরা সবাই আমাদের দেখলেই দুষ্টুমি করে, বলতো এই যে এসছে আমাদের লাইলি মজনু। দুনিয়া উল্টে যাবে তবুও টেনেও এদের জোড়া ছোটানো যাবে না। আর আজ সে তাকে দেখে বিরক্ত হচ্ছে, ভাবা যায়। সে অবশ্য কখনো ওকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করেনি, তবে রায়হানের হাবভাবে সবসময় অন্য কিছু মনে হতো। রায়হানও কখনো সেইভাবে কিছু বলেনি, দিলশাদও তেমনভাবে কিছু ভাবেনি। তবে যেখানে দিলশাদ, সেখানে রায়হানের কাছে প্রধান প্রায়োরিটি দিলশাদ। আর সেখানে আজ এই ছেলে তাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আশ্চর্য হওয়াই বিষয়। ব্যাপারটা কি? কেবিনের ভেতরে সবাই। আপুকে তো আর একা রাখা যাবে না, তাই বাবা আসেনি। আম্মু আসতে চেয়েছে। সেখানে ইউসুফ আবার জোকের মতো সেটে গেল। আম্মুও খুশি খুশি নিয়ে এসেছে। আম্মুর আবার আজকাল এই ছেলের জন্য দুনিয়ার দরদ। তাদের বাড়িতে এসেছে পর থেকে পারলে মুখে তুলে খাইয়ে দেয়। সে একটু মন খারাপ করেই এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে রইল। হজম হচ্ছে না তার। এই পর্যন্ত রায়হান তার দিকে একবারও তাকায়নি। আম্মু আর খালামণি কথা বলতে বলতে বাইরে গেল। ইউসুফ অবশ্য গেল না, সে নির্বিকারভাবে দাঁড়িয়ে রইল। দিলশাদ এগিয়ে গেল। তার বেডের সামনে একটা চেয়ার,
সেখানে গিয়ে বসলো, মুখ ফুলিয়ে বলল, কি করেছি আমি? রায়হান কথা বলল না, চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে রইল। দিলশাদ উঠে তার চোয়াল ধরে তার দিকে ঘোরালো, ঘুরিয়ে বলল, এমন করছিস কেন? রায়হান দিলশাদের হাত সরিয়ে দিল, ধীর কণ্ঠে বলল, তুই এখান থেকে চলে যা। কেন? রায়হান ইউসুফের দিকে একবার তাকালো, তবে আর কিছু বলল না। দিলশাদ বুঝলো সে ইউসুফের দিকে তাকিয়ে বলল, আম্মু কোথায় গেল একটু দেখো তো ইউসুফ। ইউসুফ বেরিয়ে গেল, তবে তার হাবভাবে মনে হলো খুব অনিচ্ছা নিয়ে বেরিয়ে যাচ্ছে। সে বেরিয়ে যেতে দিলশাদ বলল, তোর এই অবস্থা কি আমি করেছি? আমাকে মেজাজ দেখাচ্ছিস কেন? রায়হানের রাগ হলো, দাঁত চিবিয়ে বলল, না করলেও, কারণ তোর সাথে আমার আর কোনো ফ্রেন্ডশিপ নেই, কিচ্ছু নেই, যা ভাগ। দিলশাদ অবাক হলো। আমি? হ্যাঁ তুই। কিভাবে? ইস, এমন ভাব নিচ্ছিস যেন কিছুই জানিস না, অথচ তলে তলে দুনিয়ার কিছু করছিস। খবরদার আমার সাথে এভাবে কথা বলবি না রায়ান। বলতে চাইও না, চলে যা। দিলশাদ কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে রইল, তার তো বিশ্বাসই হচ্ছে না। সে হনহনিয়ে চলে যেতে নিল, কিন্তু দরজার সামনে থমকে দাঁড়ালো, দাঁতে দাঁত চাপলো। রায়হানের বাচ্চা, তোর তো খবর আছে। বলেই আবার ফিরল, এগিয়ে গিয়ে হাত চেপে ধরল। রায়হান ব্যথায় কুকিয়ে উঠল, হাতে তার ব্যান্ডেজ। কোকাতে কোকাতেই বলল, ছাড় ছাড় ডাইনি, ইচ্ছে মতো মার খাইয়ে তোর মন ভরেনি, এখন আবার এসেছিস, ছাড়। দিলশাদ ছাড়ল না, আরও চেপে ধরল, ধরে বলল, এখন বল কাহিনী কি, আর কোন সাহসে তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তোকে তো আমি খুন করছি না, এই তোর 7 জনমের ভাগ্য। ব্যথায় চোখ মুখ কুচকে রায়হান বলল, বলছি ছাড়, আগে ছাড়। দিলশাদ ছাড়ল, ছেড়ে চেয়ারে আরাম করে বসলো। রায়হান বিরক্ত মুখে বাঁ হাতে সাইড থেকে মোবাইল বের করলো, কিছু একটা করে দিলশাদের দিকে বাড়িয়ে দিল। দিলশাদ চোখ কুচকে নিল, মোবাইলে চোখ রাখতে তার চক্ষু চরক গাছ। উসমান আসে সেই দিনের রাতের ভিডিও, এটা কিভাবে সম্ভব? সে ভালো করে খেয়াল করলো, এটা সিসিটিভি ফুটেজ, নাইট ভিশন জুম করা। তার মেজাজ খারাপ হয়ে গেল। বেটা পাহাড় পর্বত, তোকে আমি ভর্তা বানাবো রে। এখন তুই বল, এসব কি? তুই ভালো করেই জানিস আমার ফিলিংস। গত রাতে এই ভিডিও আমার মোবাইলে আসে, সাথে ছোট্ট একটা মেসেজ, কাজিনের মতো থাকো। আমি তোকে চিনি তাই বিশ্বাস হয়নি, ভেবেছি কেউ অ্যাপ ট্যাপের মাধ্যমে ফেস বসিয়েছে হয়তো, তাই খুব রাগ হলো। সেই নাম্বারে ফোন দিয়ে উড়াধুরে বকলাম আর বললাম তুই শুধু আমার আর আমারই থাকবি। এইসব ভিডিও টিডিওতে আমার কিচ্ছু আসবে যাবে না। এরকম ভিডিও না পাঠিয়ে এক বাপের বেটা হলে সামনে আয়, সেই বাপের নাম ভুলিয়ে দেব। দিলশাদ হেসে ফেলল। আচ্ছা, এই কারণেই বুঝি সকাল সকাল ভাইয়ের সাথে আসা, এসে আবার গায়েব। তুই হাসছিস? তো কি করব, মশা হয়ে ডাইনোসরকে নিমন্ত্রণ দিয়েছি। সেটা তো তুই জানিস, আমি তো না। এসে কোনো কথা টথা নেই বুঝলি, ডাইরেক্ট অ্যাকশন। কি খায় মাইরি, হাতের একটা থাপ্পড় যদি খেয়ে দিই তাহলে বুঝতি। কান এখনও ঝিমঝিম করছে, কাপড়ের মতো ধুয়ে নিজেই হসপিটালে ভর্তি করালো। আমার মোবাইল দিয়ে বাড়িতে ফোন করে জানালো, তারপর যাওয়ার আগে ভদ্রভাবে বলে গেল ভাবির কাজিন, দিলশাদের বন্ধু, তাই এতটুকু করলাম। বন্ধু বন্ধুর মতো থাকো, এর বেশি না। তো এক হুমকিতেই তোর ভালোবাসা শেষ? উস্কানি দিবি না দিলশাদ, মায়ের পেট থেকে বের হয়েই তোকে আমি চিনি। উস্কানির কি হলো? সত্যিই তো বলছি, এক টেলানিতেই এই অবস্থা, আবার আসিস ফিলিংস দেখাতে। রায়হান দীর্ঘশ্বাস ফেলল, ফেলে শান্তভাবে বলল, তুই ওকে ভালোবাসিস? দিলশাদ সোজাভাবে বলল, না। তাহলে ভিডিও ভালোভাবে দেখলেই তো বোঝার কথা, এটা কোনো রোম্যান্টিক ফিল্ম না, যুদ্ধের ময়দান ছিল। আমাকে বাসিস? এবারও দিলশাদ সোজাভাবেই বলল, না। রায়হান কিছুক্ষণ চুপ করে দিলশাদের দিকে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে একে চেনে সে, কোনো রাগ ঢাক নেই, যা বলবে সোজা। তবু এই সহজ স্বীকারোক্তিতে তার মন একটু খারাপই হলো। তারপর সেও স্বাভাবিকভাবে বলল, না, বেশি ভালো করছিস। এই লোক তোকে অন্য কারো হতে দেবে না। তুই দিবি? তুই যদি ভালোবাসতি তাহলে দিতাম না। আমি তো তাকেও ভালোবাসি না। সবাই কি আর এক হয়? দিলশাদ চুপ হয়ে গেল। উসমানের বলা সেই দিনের কথা মনে পড়ল। আমি তোমাকে ভাবির মতো আটকে রাখবো না, জোরও করব না, তবে ছেড়েও দেব না। আমি দেবদাস হলে তুমিও হবে, আর আমার বিয়ে হলে একমাত্র তোমার সাথেই হবে।
এই ছেলেটা তার ভাই তাই না? দিলশাদ অন্যমনস্কভাবেই উত্তর দিল। তোদের বাড়িতেই থাকছে? হ্যাঁ। রায়হান মৃদু হাসল, হেসে বলল, তার আমাকে চেনার কথা না। সেই দিন আমি তিহাকে দিতে তোদের বাসায় গিয়েছিলাম। এই ছেলে দেখেছে। তো এই ছেলেই তার ভাইয়ের কাছে তোর সব খবরাখবর পাচার করছে। এখানে এসেছিস, দেখ এটাও এতক্ষণে চলে গেছে। সে এখানে রয়েছেই এই কারণে। দিলশাদ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হেসে ফেলল। তার সেই মিষ্টি মাখা টোল পড়া হাসি। বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। রাত হলেও দিলশাদের সে কিছুক্ষণ এমনিতেই খুশিতে বাকবাকুম হলো। বোনের ছেলেদের নিয়ে নাচানাচি করলো, তারপর ইচ্ছে মতো গোসল করলো। খাদিজা একচোট বকাবকি করলো। বকা টকা হজম করে শেষ রাতে দিলশাদের উথাল পাথাল জ্বর হলো। সবাই ঘুমে, কেউ জানলো না, কেউ বুঝলো না। সে জ্বর নিয়ে দিলশাদ চুপচাপ বারান্দায় বসে রইল। তার চোখে আগুন, সে আগুন জ্বরের না, রাগের বোঝা গেল না। ইউসুফের ঘুম ভাঙলো ফোনের রিংটংয়ে। সে তাড়াতাড়ি রিসিভ করলো। পাশে আঙ্কেল ঘুমাচ্ছে। সে ফোন রিসিভ করে বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, কি হয়েছে? দিলশাদ কই? মানে পাগল হয়েছে তুমি? এত রাতে কোথায় থাকবে? উসমান কথা বলল না। সে একটা আজব স্বপ্ন দেখেছে। চারদিকে বরফ আর বরফ, তার মধ্যে দিলশাদ শুয়ে আছে। ঠান্ডায় চোখ মুখ ফ্যাকাশে, মেয়েটা থরথর করে কাঁপছে। কি হলো, চুপ করে আছো কেন? দিলশাদের কাছে যা। এখন কিভাবে? সবাই ঘুমাচ্ছে ভাই। এভাবে মাঝরাতে ডিস্টার্ব করা কি ঠিক হবে? উসমান দাঁতে দাঁত চেপে বলল, যা বলছি তাই কর। ইউসুফ বিরক্ত নিয়ে আস্তে আস্তে বলল, কি এক যন্ত্রণা। সে এগিয়ে গিয়ে দরজায় কয়েকটা টোকা দিল। দীপা খাদিজা দুজনেই উঠে বসলো। সাথে অবাক হলো, এত রাতে আবার কে? তারা দরজা লক করে না, এমনিতেই চাপিয়ে রাখে। তবুও খাদিজা উঠে দাঁড়ালো। কিছু হলো না তো? সে তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতে দেখলো ইউসুফ দাঁড়িয়ে আছে। সে চিন্তিতভাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে ইউসুফ? ইউসুফ কাঁচুমাচু করে বলল, দিলশাদ আপু কই? খাদিজা অবাক হলো। অবাক হয়ে পাশে তাকাতে তাকাতে বলল, দিলশাদ তো ঘুমিয়ে। আধা কথা বলে তিনি থেমে গেলেন। দিলশাদ নেই। তিহা রাতে আর তাদের সাথে আসেনি। তার ভাই অসুস্থ, তাই জেদ সে হসপিটালে থাকবে। পরে আপা আর জোর করেনি, তাই দিলশাদ আজ একাই নিচে শুয়েছে, অথচ সেই জায়গায় খালি। দীপা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, চিন্তিত হয়ে বলল, আম্মু, দিলশাদ কই? খাদিজা বাতি জ্বালালো। বারান্দার দরজা খোলা। সে এগিয়ে গেলেন, গিয়েই থমকে গেল। দিলশাদ নিচে পড়ে আছে, চোখ মুখ ফ্যাকাশে, দেখে বোঝা যাচ্ছে জ্ঞান নেই। সে তাড়াতাড়ি এগিয়ে গেল। যেতে যেতে ইউসুফকে চেঁচিয়ে বলল, ইউসুফ তাড়াতাড়ি আঙ্কেলকে ডাকো। উসমান সব ফোনের ওপাশ থেকে শুনল। সে দীর্ঘশ্বাস ফেলল। কাল রাতে যখন ইউসুফ ঘন্টা লাগিয়ে গোসলের কথা বলল, তখনই তার সন্দেহ হয়েছে। এই মেয়ে হচ্ছে অ্যাটম বোমা। কোথায় কিভাবে ফাটতে হবে সে ভালো করেই জানে। উসমান চোখ বন্ধ করে কপালে হাত রাখল। তার ঘুম শেষ। এত সুন্দর করে শাস্তি দেওয়া তোমার চেয়ার কে পারে মিস দিলশাদ? দিলশাদ মোটামুটি সুস্থ হলো তার পরের দিন বিকেলে। রাত থেকে সারাদিন সে জ্বরের ঘোরেই হোক আর ক্লান্তির জন্যই হোক পড়ে পড়ে ঘুমালো। ঘুম ভাঙতেই দেখলো ইউসুফ তার ঠিক সামনে বসা, তার হাতে মোবাইল। দিলশাদ হাসলো, গায়ের কাঁথা টেনে গলা পর্যন্ত নিতে নিতে বলল, তোমার বইপত্র সব এনেছে ইউসুফ? ইউসুফ ওপর নিচে মাথা ঝুলালো। কিছুক্ষণ আগেই ড্রাইভার এসে দিয়ে গিয়েছে। দিলশাদ আপু জানলো কিভাবে? যাও, লক্ষ্মী ছেলের মতো বইপত্র যা আছে সব আমার কাছে নিয়ে এসো। ইউসুফ ঢোক গিলল, গিলে আর চোখে মোবাইলের দিকে তাকালো। উসমান ভাই ভিডিও কলে। সে হাসছে। সে তোতলিয়ে বলল, কেন? আজ থেকে তোমার পড়ার সব দায়িত্ব আমার। অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। আর তুমিই তো বলো আমাকে তুমি মা মনে করো, তাহলে মায়ের একটা দায়িত্ব আছে না? নাকি আবার এখন মনে করো না? ইউসুফ মাথা নাড়তে নাড়তে বলল, না না, তেমন কিছু না। গুড, তাহলে যাও। ইউসুফ মুখ ভোতা করে উঠে দাঁড়ালো। দুনিয়াতে তার সব ভালো লাগে, শুধু লেখাপড়া ছাড়া। এই লেখাপড়ায় যে আপু এখন তাকে দিনরাত খাওয়াবে সে ঠিক বুঝলো। আর শোনো। ইউসুফ দাঁড়ালো। দিলশাদ মোবাইলের দিকে তাকালো, খুব স্বাভাবিকভাবে বলল, এই ভিডিও যদি অন্য কারোর কাছে যায় আমি খুন করে ফেলবো। একটা কথা মনে রেখো, মাথায় আরও যদি কোনো জায়গা থাকে সেখানেও ভালোভাবে ঢুকিয়ে নিন। আমি দীপা না যে বসে বসে সব হজম করব। আমি দিলশাদ। আমার এই কথার একটু 19-20 হলে বুকের ছুরি চালাতে আমার এতটুকু কষ্ট হবে না।
উসমান ফোনের ওপাশ থেকেই হাসলো। আল্লাহ চেহারার মিষ্টি মায়া সৌন্দর্য সব ঢেলে দিয়েছে, হৃদয়ে ছিটে ফোঁটাও দেয়নি। থাক উসমানের ভেতরে আবার সব অফুরন্ত, সেটা যথেষ্ট আমাদের জন্য মিস দিলশাদ। উমর ঘুমাচ্ছিল। হামিদা বানু চেঁচামেচি শুনে উঠে বসলো। সে অবশ্য প্রতিদিনই চেঁচায়, তবে আজকে তার বেশি মনে হলো। সে হাই তুলে বেরিয়ে এলো। আগে দীপা ঘুমাতো না বলে রাত করে ঘুমাতো, আর এখন রাত হয় ফোনে কথা বলতে বলতে। তাছাড়া তার ছেলেরা হয়েছে তাদের বাপ চাচার মতোই ফাজিল, দীপাকে জ্বালিয়ে মারছে। দিন ভরে কাজ চিত হয়ে ঘুমায়, রাত হলে শুরু হয় তাদের নাচানাচি। ওই বেচারি আর কী করবে? আগে চোখে ঘুম ছিল না, আর এখন ঘুম আছে কিন্তু ঘুমোতে পারে না। উমরের অবশ্য ভালোই লাগে ভিডিও কলে যখন সন্তান আর হাসি খুশি দীপাকে দেখে। তার মন তখন এমনিতেই প্রশান্তিতে ভরে যায়। সে বাইরে এসে দেখলো সাবিহা চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে হামিদা বানু উড়াধুরা বকছে। উমর দীর্ঘশ্বাস ফেলল। দীপা ওই বাসায় যাওয়ার পরে ইনি আর এই বাসায় যায়নি। বাবা অবশ্য কয়েকবার বলেছে, উনি গা করেনি। এমন না এই বাসায় সুখে শান্তিতে আছে। উমরের ধারণা গত 1 মাসে ওনার ওজন 5-6 কেজি কমে গেছে। সেই সকাল থেকে শুরু দিন ভরে দাদি দৌড়ের ওপরেই রাখছে। তবু এখানে আছে কেন কে জানে। তার প্রথম ভালো লাগেনি, তবে কেন জানি চলে যেতেও বলতে পারেনি। কিন্তু উসমান রেগে আছে, সে কি আর কারো ধার ধারে? বাবাকে সোজা বলেছে নিয়ে যাওয়ার জন্য, বাবা অবশ্য চেষ্টা করেছে, তবে ইনি নাছোড়বান্দা, কিছু বললেই চুপ করে দাঁড়িয়ে থাকে। ওই বাসার সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে এত কষ্টের মানে হয়? আর আমাদের বিখ্যাত দাদি আর ফুপু, এদের আর কি? নতুন মুরগা পেয়েছে, ইচ্ছে মতো হালাল করছে। তারা চাচ্ছে সে এই বাসায় থাকুক, থাকবে না কেন? বাড়ির বউ, আর রেখেই ইচ্ছা মতো চিপড়ে রস বের করছে। উমর এগিয়ে গেল, শান্তভাবে বলল, কি হয়েছে? হামিদা বানু রেগে তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? জেনে লাভ কি? নিজের বউ ফালাইয়া রাখছে বাপের বাড়ি, সে আসছে পরের বউয়ের খবর নিতে। উমর নির্বিকারভাবে চেয়ার টেনে বসলো। সবে সাবিহার দিকে তাকিয়ে কোমল সুরে বলল, এত কষ্ট করেও এখানে আসেন কেন বলুন তো? ওখানে আপনার নিজের একটা সংসার আছে, স্বামী নিয়ে নিজের মতো থাকতে পারেন। হামিদা বানু তেতে উঠল। ওই, এই জায়গায় সমস্যা কি? কিসের কষ্ট? কোন জিনিসের কম আছে? বাড়ির বউ বাড়ির কাম করব না তো কে করব? উমর দাদির দিকে তাকালো, তাকিয়ে বলল, একটু থামবেন দাদি? হামিদা বানুর রাগে ফুঁসল, তবে চুপ হলেন। সে যতই রাগটাগ করুক, উমর তার সবচেয়ে আদরের। বাড়ির প্রথম নাতি তার, সেই তো হাতে তুলে মানুষ করেছে। বাকি সব কয়টা বজ্জাত, তবে উমর না। সাবিয়া মলিনভাবে হাসলো, মুখে মলিন হাসি নিয়েই বলল, বাবা ছোটবেলায় মারা যায়, ভাইয়ের সংসারে মানুষ যেমন পেরেছে ধরে বিয়ে দিয়েছে, বয়স টয়সও দেখেনি, কয়েক বছর ঘুরতেই বিধবা হলাম। আবার ভাইয়ের সংসারে অশান্তির শেষ নেই, আবার যেমন পেল তেমনই বিদায় করলো। এবার সবই পেলাম, তবে একটা সংসার পেলাম না। একা একা থাকি তো ভালো লাগে না। বলতে পারো এই সংসারের মানুষদের একটু সান্নিধ্য পাওয়ার জন্যই পড়ে আছি। চিন্তা করো না, আমি চলে যাব, আমার জন্য কোনো ঝামেলা তৈরি হবে না। উমর কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। প্রত্যেক মানুষের নিজস্ব একটা গল্প থাকে। দিলশাদ এই বাড়ির গল্পগুলো অন্য উদ্দেশ্যে টেনে বের করলেও সবকিছু কেন জানি ভালোর দিকেই গেছে। কিছু কিছু মানুষ জাদুর কাঠির মতো হয়, যেখানে ছুবে সেখানেই বাগান হবে। তাদের বাড়ি জাদুর কাঠি হয়তো দিলশাদ ছিল। ওমর একটু হাসলো, হেসে বলল, আপনার যতদিন খুশি ততদিন থাকুন, চাইলে সব সময় থাকতে পারেন, আমাদের আর সমস্যা নেই। তারপর হামিদা বানুর দিকে একবার তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, অবশ্যই টিকতে পারলে। সাবিয়াও হাসলো, তার মুখে হাসি থাকলেও চোখ চিকচিক করছে। সে আঁচল দিয়ে চোখ মুছল। হামিদা বানু খোঁচা বুঝলেন, চুল তো আর তার বাতাসে পাকেনি। সে লাঠি তুলে ওমরের বাহুতে বাড়ি মারল। ওমর এবার হো হো করেই হাসলো, হেসে বলল, সব আমার সাথে পারো, এটা ওসমান বা ইউসুফকে দিও, লাঠি ভেঙে হাতে ধরিয়ে দেবে, পরে হাইটো পুরো বাড়ি টুকটুক করে। ইউসুফের কথা উঠতেই হামিদা বানু ঝাঁজের সাথে বলল, ওই পোলা তো শ্বশুর বাড়ি পইরা আছে কে? তার ঘর বাড়ি নাই? ও ওখানেই ভালো আছে দাদি, এখানে দিনভর টই টই, স্কুল পড়া লেখার ধারের কাছেও নাই। 1 মাসে তার চেহারা ঘুরে গেছে। আর সবচেয়ে বড় কথা, স্কুল না হলেও লেখাপড়া হচ্ছে। তুমি টেনশন করো না, দীপা আসলে সেও এসে পড়বে। আমার শ্বশুর তোমার নাতিকে রেখে দেবে না। ঠিক আছে নি, বউডারে তো নিয়েই গেছে,
বাকি আর দুইজন? সে কাউকে নেইনি দাদি, বরং আমরাই জোর করে গেছি। আমার কথা না হয় বাদই দিলাম, বাকি দুজনের একজনকে তো তোমরা তার প্রায় কোলে উঠিয়ে দিচ্ছিলে, ভুলে গেছো? হামিদা বানু মুখ বাঁকালেন, বাঁকিয়ে বললেন, আমিতা তখন তো বিপদ ছিল, বিপদের সময় কি আর মাথা ঠিক থাকে? তা না হলে আমাকেও বইয়াই গেছে, বিপদ গেছে আপদ গেছে। এখন তোর বউর খবর কি? কবে আইবো? কবে আইবো মানে কি? একবার গেছে আমার বউ ছেলেদের দেখতে। ওমা, তুই আমার শরীরের দিকে তাকাস না, আমি কেমনে যামু দেখতে? আচ্ছা, চেঁচামেচির জন্যই তো শক্তি তো ঠিকই পাও, শুধু আমার ছেলেদের বেলা নাই। বুঝি সবাই বুঝি, নিজের ছেলের ঘরের হলে বুঝি বসে থাকতা, তাই দরকার নেই এখানে আসার, তারা ওখানেই ভালো, অন্তত নিজের নানানের কাছে আছে, আদুরে আছে। হামিদা বানু নিষ্ফল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে কি, তার পতিরা বলে পরের বাড়ি পড়ে থাকবে, তাও আদরের জন্য? তারা কি আদর দিতে জানে না? এত বড় কথা। সে সাথে সাথেই হুঙ্কার ছাড়ল, ওই আলী, কই মরছস? গাড়ি রেডি কর, আমি এখনই যাবো আমার পতিগো আনতে। উমর হাসলো, হেসে বলল, এখন না দাদি, 2-3 দিন পরে যেও। কে পরে যাবো কে? দিলশাদের ভর্তি পরীক্ষা, এই সময় অযথা ঝামেলা হবে। 2 দিন আগে না তোর শালি পাস করলো, এখন আবার কিসের পরীক্ষা? সেটা তুমি বুঝবে না। কি জানি বাপু, মাইয়াগো এত লেখাপড়া কিসের? সেই তো হাড়ি পাতিল মাজা আর চুলা গুতাইতেই হইব, অযথা টাকা পয়সা নষ্ট। উমর আবারও হাসলো, তবে আর কিছু বলল না। সে উঠে দাঁড়ালো, তাকে বেরোতে হবে। নতুন একটা জায়গা কেনা হয়েছে, সেটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। দীপা আসার আগে সব ঝামেলা সে শেষ করতে চায়। দিলশাদ কোমর বাঁকিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কালো শাড়ি, কালো চুড়ি, হালকা মেকআপ আর পিঠময় ছাড়া কালো সিল্কি চুলে তাকে দেখতে মডেলদের মতোই লাগছে। সে নিজের দিকে তাকিয়ে নিজেই ফ্লাইং কিস দিল। দীপা খাটে বসে বসে নির্বিকারভাবে এই মেয়ে ঢং দেখছে। এই ঢং শুরু হয়েছে দুপুরের খাবারের পর থেকে। কখনো এই শাড়ি, কখনো ওই শাড়ি। চুল একবার বাঁধছে, একবার খুলছে। পুরো ঘর শাড়ি, মেকআপের জিনিসপত্র দিয়ে এলোমেলো করে ফেলেছে। এই মেয়ে পারেও, তার রেজাল্ট ভালো হয়েছে, এমনিতে যাই থাক। এই মেয়ে লেখাপড়া নিয়ে খুব সিরিয়াস। সে আবার এত ছিল না, মোটামুটি ধরনের ছিল। এখন ভর্তি পরীক্ষা ঝামেলাও শেষ। কে কোন ভার্সিটিতে চান্স পায় তার ঠিক নেই। তাই তার সব ফ্রেন্ডরা সব ঠিক করেছে আজকে সবাই একসাথে হবে, খাবে, ঘুরবে, মজা করবে। মজা করবে ভালো কথা, শাড়িটারি পরে এমন নায়িকা ভানু হয়ে যেতে হবে কেন? সে বিরক্ত হলো, বিরক্ত মাখা কণ্ঠে বলল, বন্ধুদের সাথেই তো ঘুরতে যাবি, এত ঢঙের কি আছে তার মধ্যে? শাড়ি তাও পরেছিস তো পরেছিস কালো। ঘুরতে গেলে কালো শাড়ি কে পরে? হালকা টালকা কিছু পর। দিলশাদ চুল উড়িয়ে নায়িকাদের মতো ঢং করে দীপার দিকে তাকালো, তাকিয়ে বলল, দিলশাদ পারে আপু, দিলশাদ যা কেউ করবে না তাই করবে দিলশাদ। 2-1 জনের মাথা যদি নাই ঘোরে তো এমন রং করে লাভেই বা কি? দীপা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, 2-1 জনের মাথা ঘুরাতে গিয়ে নিজেই না আবার ধপাস করে পড়িস। এখন যা, দূর হ। তোর জন্য আমার ছেলেরা ঘুমাতেও পারছে না। আর বেরোনোর আগে শাড়ি অবশ্যই পেটের উপরে উঠাবি। মাথা ঠিক আছে তোর? এমনিতেই ফর্সা, তার মধ্যে কালো শাড়ি। এত নিচে কাপড় পরেছিস কোন আক্কেলে? দিলশাদ সে কথার ধারে কাছেও গেল না। সে এগিয়ে এসে নিচু হয়ে আহাদের গালে কপালে পটাপট কয়েকটা চুমু খেলো। দীপা ঠেলে সরালো, সরিয়ে মুখ ফুলিয়ে বলল, দিলশাদ ভেঙচি কাটলো, কেটে আয়নার সামনে গিয়ে আরেক পোস লিপস্টিক দিতে দিতে বলল। দীপা হেসে ফেলল। কি করবে সেই মেয়ের? সব পাগলদের কারখানা তার আশেপাশে। দিলশাদ সেই দিকে তাকালো না। হাত দিয়ে চুল পেছনে উড়িয়ে সে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের সোফায় হাত পা ছড়িয়ে ইউসুফ বসে আছে। দিলশাদকে দেখে কোনো হেলদোল হলো না। দিলশাদ তার সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, নাও সুন্দর করে কয়েকটা ছবি তোলো তো। ইউসুফ মাছি তাড়ানোর মতো করে বলল, ও মা, কেন? এমনিতেই তো কাজের বুয়া হয়ে থাকি, তখন তো ঠিকই তোলো। ইউসুফ অবাক হলো, মনে মনে বলল, দূর, এই মেয়ের চোখে কিছুই ফাঁকি দেওয়া যায় না। ওইদিকে ভাই আর ওইদিকে এই। তার হয়েছে যত জ্বালা। সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, আধা রাত পর্যন্ত বসে বসে পড়াও, এখন তো একটু শান্তিতে থাকতে দাও। দিলশাদ হাসলো, হেসে তার পাশে বসে বলল, আমার সাথে যাবে ইউসুফ? ইউসুফ সোজাভাবে বলল, না।
দিলশাদ অবাক হলো। এমনিতে তো তার পেছনে ছাড়ে না, সে যেখানে এই ছেলেও সেখানে, এমনকি সে পরীক্ষা দিতে গেছে বাবার সাথে, এই ছেলেও গেছে, আর আজ এমন আগুন সুন্দরী হয়ে ঘুরতে যাচ্ছে। এ ছেলের কোনো হুঁশ নেই, ব্যাপার কি? সে সন্দেহ ভরা কণ্ঠে বলল, কেন? ইউসুফ আগের মতো স্বাভাবিকভাবে উত্তর দিল। এমনি। দিলশাদের আরও সন্দেহ হলো। সে ভ্রু কুঁচকে বলল, কোনো খিচুড়ি পাকিয়েছ ইউসুফ? ইউসুফ দিলশাদের দিকে তাকালো, তাকিয়ে হাসলো, তবে কিছু বলল না। দিলশাদ আঙুল নাচিয়ে বলল, এবার যদি আমার কোনো ফ্রেন্ডের দাঁত মুখ ভাঙে, তোমার পুটনামির আমি দফা রফা করে ফেলবো বলে দিলাম। ইউসুফের মুখে হাসি। সে হাসি নিয়ে বলল, আমার ভাইকে তোমার গুন্ডা মনে হয় যে দেখে দেখে তোমার বন্ধুর মুখ ভাঙবে? তো ভাঙেনি? সেটা তোমার বন্ধুরই দোষ। সে নিজেই পাগলা ষাঁড়কে লাল রুমাল দেখিয়েছে। ইস, এসেছে আমার জামাইয়ের চামচা। আমার বন্ধু তোমার ভাইকে চিনতো, সে আগে খোঁচা মারেনি? ইউসুফ বড় একটা শ্বাস ফেলে বলল, যেখানে যাচ্ছ যাও না, অযথা পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করছো? আর আমার ভাই অত খারাপ না, বুঝছো? আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, অবশ্যই। এত ভালো তো আমার জান খাচ্ছে কেন? দুনিয়াতে আর মেয়ে নেই? দুনিয়াতে দুনিয়ার মেয়ে আছে, তবে সব মেয়েকে তো আর আমার ভাইয়ের দুজনের বলে মনে হবে না। তাই আমার জন্য হলেও তো রাজি হতে পারো। আমি যদি রাজি হই না রে ছোট হাতি, আগে তোমাদের 3 ভাইয়ের জুটিকে মুচড়ে মুচড়ে ভাঙবো, তারপরে তোমাদের সংসার, শেষে গিয়ে তোমার অতি সভ্য ভদ্র ভাইকে। তখন কপাল চাপড়িও লাভ হবে না, এটা মনে রেখো। ইউসুফ আবারও হেসে ফেলল। হেসে বলল, তাহলে তুমি রাজি? যা ভাগ। বলে দিলশাদ উঠে দাঁড়ালো। রাজি হয়ে যান আপু, আমার ভাইয়ের মতো আর কাউকে পাবে না, গ্যারান্টি। দিলশাদ আবার হেসে ফেলল। হেসে ঢং করে বলল, তোমার ভাই যেমনই হোক, দিল্লির লাড্ডু তো আর না। ইউসুফ ভ্রু কুঁচকে বলল, দিল্লির লাড্ডু আবার কি? দিল্লির লাড্ডু যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। তাই তোমার ভাই দিল্লির লাড্ডু হলে অন্তত একবার ভাবতাম খেয়ে পস্তাবো নাকি না খেয়ে পস্তাবো, বুঝেছো? বলে দিশা তার আঁচল উড়িয়ে হিলের গটগট শব্দ তুলে বেরিয়ে গেল। ইউসুফ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে কি আধা পাগল মেয়ে? তারপর হেসে ফেলল। যা খুশি বলুক, তার কি? ভাই দিল্লির লাড্ডু হোক আর বাংলার হোক, আমার ভাবি তো এই হবে। বলে সে সোফায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। যাক, আজকে অন্তত পড়ার থেকে ছুটি। দিশা তাদের গলির মোড়ে আসতেই দেখলো একটা গাড়ি দাঁড়িয়ে। ভেতর দেখা না গেলেও সে জানে ভেতরে কে আছে। গাড়িটা তার পরিচিত। সে অবাক হলো না। সে ধরেই নিয়েছিল কিছু একটা হবে। সে গাড়ি দেখেও না দেখার ভান করলো। তার কি? যা খুশি করুক, আপাতত তার একটা রিক্সা দরকার। সে রিক্সার জন্য আশেপাশে তাকালো। বাকি সব জাহান্নামে যাক। তখনই তার ফোন বাজলো। দিলশাদ পার্স থেকে মোবাইল বের করলো। আর কে হবে? সে স্বাভাবিকভাবেই ফোন ধরলো। ধরে বলল, আসসালামু আলাইকুম উসমান ভাইয়া। উসমান হাসলো। সে তার জীবনে এত ফাজিল মেয়ে আর দেখেনি। সে দিলশাদের দিকে দৃষ্টি রেখেই বলল, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলুন তো? সেই যে গেলেন, আর খোঁজ খবরও তো নিলেন না। নেইনি বলে খুব দুঃখ পেয়েছো বলে তো মনে হয় না। দেখে তো মনে হচ্ছে খুব সুখেই আছো। সবই আপনাদের দোয়া, তা না হলে আমাদের কি আর সেই কপাল সুখে থাকবো? তোমার সুখ খণ্ডাবে এমন মানুষও দুনিয়াতে আছে? দিলশাদ হালকা হাসলো। হেসে বলল, আপনার বাড়িতে আয়না আছে নিশ্চয়ই, সেখানে তাকান, তাকালেই দেখতে পাবেন আছে কিনা। এত সৌভাগ্যবান আমি? তা তো অবশ্যই, দিলশাদের ভাইয়া হতেও কপাল লাগে। যাই হোক, তা এতদিন পরে কি মনে করে স্মরণ বাধিত করলেন? যদি একটু তাড়াতাড়ি বলতেন আমার খুব সুবিধা হতো। উসমান তার ঢঙের কথার উত্তর দিল না। সে এক দৃষ্টিতে দিলশাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটা কিছুক্ষণ আগে চুল ঠিক করার জন্য হাত উঁচু করেছে। হাত উঁচু করতে উসমানের দৃষ্টি এক জায়গায় আটকে গেছে। সাথে সাথে তার মেজাজের পারদ আকাশ ছুঁয়ে গেছে। এভাবে নিশ্চয়ই এই ফাজিল মেয়ে 1000বার হাত উঁচু করবে। তার শরীর জ্বলে গেল। এই ফাজিল মেয়েটাকে ঠাটিয়ে কয়েকটা চর লাগাতে ইচ্ছে করল। হ্যালো হ্যালো, আছেন না জ্ঞান ট্যান হারিয়ে ফেলেছেন? উসমান রাগের মতো হেসে ফেলল। এই 1.5 ইঞ্চির শরীর ভরা শুধু বুদ্ধি আর বুদ্ধি। কিভাবে কাকে জ্বালাতে হবে সে ঠিক জানে। দিলশাদের সামনে দিয়ে খালি রিক্সা যাচ্ছিল। সে হাত উঁচু করে থামালো। থামতেই উঠে বসলো। উসমান দেখলো, কিছু বলল না। সে সিটে গায়ে এলিয়ে দিল। চুপচাপ বসে থাকার জন্য ফোন দিয়েছেন?
উসমান এই কথার উত্তর দিল না। সে নিজের মতো করেই বলল, প্রথম দিন তোমাকে শাড়িতে দেখে আমি প্রেগনেন্ট ভেবেছিলাম। হ্যাঁ, এই জন্যই তার পরের দিন সকালে ঝটকা খেয়েছিলেন। কিছুই তোমার নজর থেকে বাদ যায় না, তাই না? দিলশাদ হাসলো, কিছু বলল না। সে টেনে রিকশার হুড তুলল। বাতাসে চুল এলোমেলো হচ্ছে। হুড তুলে শাড়িটাও টেনে পেটের ওপরে তুলল। তাহলে আমাকে দেখছো না কেন বলো তো? এই যে জ্বলছি, পুড়ছি, নিঃশেষ হচ্ছি। দিলশাদ কিছুক্ষণের জন্য থমকালো। সব সময় দুষ্টুমির সাথে তার মনে হলো আজকে কথার মিল নেই। তবে সাথে সাথে নিজেকে সামলে অবাক হওয়ার ঢং করে বলল, উমা, দেখলাম না কোথায়? ওই এই তো কিছুক্ষণ আগেই তো দেখলাম আপনি গাড়ি নিয়ে আমাদের গলির সামনে ভাতিজাদের দেখতে এসছেন না। ইস, মিস হয়ে গেল। আমি আজকে বাসায় নেই, তাহলে নিশ্চয়ই আপনার সাথে দেখা হতো। সমস্যাটা কোথায় বলেন তো ভাইয়া? জ্বলছেন, পুড়ছেন, গ্যাস্ট্রিক বাঁধিয়েছেন নাকি? উসমান ক্লান্ত স্বরে বলল, আমি দুপুরের আগে রওনা দিয়েছি দিলশাদ, এখন বিকাল, আমি লাঞ্চ করিনি। তো আমি তোমার জন্য বসে আছি। আমি আপনাকে বসে থাকতে বলেছি? তুমি না আসা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। থাকেন, নিষেধ করেছে কে? এটা তো আমার বাবার রাস্তা না। উসমান আর কিছু বলল না, ফোন রেখে দিল। দিলশাদ হাসলো, হেসে মেসেজ পাঠালো, ঠং বন্ধ করুন, বাসার ভেতরে যান। গেলেই আপনার ভাবি মুখে তুলে লাঞ্চ করাবে। ভাতিজাদের দেখেন, মন মেজাজ সব ভালো হয়ে যাবে। বাই। বলে দিলশাদ রায়হানকে ফোন দিল। এই শয়তানটা আসতেই চাইছে না। ফোন দিলেই বলে, একবারই শিক্ষা হয়েছে, তুই যেখানে আমি সেখানে নেই। পরে দেখা যাবে সেইবার শুধু কাপড়ের মতো ধুয়েছে, এইবার এসে হাত পা গুঁড়ো গুঁড়ো করবে। দিলশাদ হাসলো, মনে মনে বলল, গুন্ডা আমার সাথে পারে না, যায় আমার ইয়ের সাথে লাগবে। দিলশাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সে রিকশা থেকে নামতেই উসমানের গাড়ির দিকে চোখ পড়ল। এখন অবশ্য আগের জায়গায় নেই, সাইড করে রাখা। যাক, ভেতরে গেছে তাহলে। সে আর ডানে বামে তাকালো না, সোজা হেঁটে চলে এলো। ক্লান্ত লাগছে তার। অবশ্য খুব মজাও হয়েছে। বন্ধুরা একসাথে হবে, মজা হবে না তা কি করে হয়? সে কলিং বেল চাপলো। দরজা এসে খুলল ইউসুফ। তার মুখ কালো, তবে কিছু বলল না। দিলশাদ গা করলো না, ভেতরে এলো। এসে অবাক হলো, সব কিছু নর্মাল। সে আপুর রুমে উকি দিল। আপু উমর ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলছে। সে সোজা হলো, ব্যাপার কি? সে তাড়াতাড়ি ইউসুফের কাছে গেল, গিয়ে বলল, তোমার ভাই আসেনি? ইউসুফ বিরক্ত নিয়ে বলল, কেন ভাই? ঢং করবে না ইউসুফ, তুমি জানো। ঢঙের কি আছে? ভাইয়ের কি এখানে আসার কথা? সাথে সাথে দিলশাদের ভেতর মুচড়ে উঠল, সাথে বিরক্ত হলো। ধুর বলেই সে আবার উল্টো দৌড় দিল। খাদিজা এদিকেই আসছিল। দিলশাদকে দৌড়ে যেতে দেখে বলল, আবার কোথায় যাচ্ছিস? দিলশাদ দৌড়ের উপরেই বলল, জাহান্নামে। খাদিজা বিরক্ত হলেন। এই মেয়েকে নিয়ে তিনি আর পারেন না। সে চেঁচিয়েই বলল, যা, জাহান্নামে যা। এখানে থেকেও তো কোনো লাভ হচ্ছে না, জ্বালিয়ে মারছিস। ইউসুফও তার দিকে তাকিয়ে করুণ সুরে বলল, শুধু আপনাদের? আমাকেও জ্বালিয়ে মারছে, তাড়াতাড়ি বিদায় করেন। খাদিজা হেসে ফেলল। হেসে ইউসুফের চুল এলোমেলো করে দিল। ইস, ছেলেটাকে দেখলেই এত মায়া লাগে। দিলশাদ রাগে দাঁতে দাঁত চেপে গাড়ির কাছে টোকা দিল। উসমান সাথে সাথে দরজা খুলে দিল। দরজা খুলতে দিলশাদ শান্তভাবে বলল, বাইরে আসুন। উসমানের কোনো হেলদোল দেখা গেল না। দিলশাদ ঠোঁটে ঠোঁট চেপে রাগ দমালো। আগের মতোই শান্তভাবে বলল, দেখুন, এসব ভালো লাগছে না, বাইরে আসুন। বাসায় আসবেন, ঢং অনেক হয়েছে। উসমান বেরোলো না। সে আয়েশ করে গাড়িতেই আরও শরীর এলিয়ে বসে রইল। দিলশাদ চিবিয়ে বলল, কথা কানে যাচ্ছে না নাকি? বলে সে আশেপাশে তাকালো। এখানে সবাই তাদের চেনা। সন্ধ্যা হয়ে গেছে, কেউ দেখলে কি ভাববে? সে গাড়ির ভেতরে গিয়ে বসলো। সে বসতে উসমান দরজা লক করে ফেললো। লক করে কিছুই হয়নি এমনভাবে গাড়ি স্টার্ট দিল। দিলশাদের রাগ এবার আকাশ ছিল। সে এক প্রকার চেঁচিয়ে বলল, পাগল হয়েছেন আপনি? কি করছেন? গাড়ি থামান, থামান বলছি। এবার উসমানের কোনো হেলদোল হলো না। সে নিজের মনে ড্রাইভ করতে লাগলো। দিলশাদ রাগে কিছুক্ষণ ফুসলো। তার ভুল হয়েছে, বিরাট ভুল। এই শয়তান খাক না খাক, মুরুক বাচুক, তার কি? কোন দুঃখে সে দৌড়ে আসতে গেল? আল্লাহ, এখন সে কি করবে? এই রাত দুপুরে তাকে কোথায় নেবে কে জানে? সে হাঁসফাঁস করতে করতে তার টেনশন, রাগ সব মনে মনে দমালো। রাগ জেদে কাজ হবে না। সে নিজেকে মনে মনে শান্ত করলো। করে স্বাভাবিকভাবে বলল,
গাড়ি থামান প্লিজ, অনেক হয়েছে, আমাদের ক্লিয়ারভাবে কথা বলা দরকার। এবার উসমান সাইড করে গাড়ি থামালো। তারপর স্টিয়ারিংয়ের ওপর কনুই রেখে সোজা দিলশাদের দিকে তাকালো। দিলশাদের অস্বস্তিতে পড়ল। এভাবে ডাইরেক্ট কারো দিকে তাকায় সে নিজেকে সামলে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।